ডক্টর আব্দুল আল মামুন, আমরা বিরতির আগে নাজমুল আশরাফের কাছে শুনছিলাম গুম-খুন নির্যাতনের শিকারের পরিবারের কাছে ক্ষমা চেয়েছিলেন, আজকে ক্ষমা চাইলেন র্যাবের ডিজি, এবং উনি একটা জিনিস আজকে স্বীকার করলেন, আয়না ঘরের অস্তিত্ব বিষয়। আমরা এই ব্যাপারে আপনার কাছে একটু শুনবো। না, আমি দুটো জিনিসকে সামনে রেখে আলোচনাটা শুরু করতে চাই। একটি হচ্ছে যে আমাদের দেশে আমাদের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের প্রিয়াম্বল এবং ডিটেল ডিসক্রিপশনে কিন্তু মানবাধিকার রক্ষা করা এবং তার বর্ণনা রয়েছে। এবং আপনি জানেন যে আমরা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট 1948-এর সেটারও সিগনেটরি, এবং তার যদি আর্টিকেল 5 আমরা দেখি, সেখানে ক্লিয়ারলি বলা আছে যে নো ওয়ান শ্যাল বি সাবজেক্ট টু এনি টর্চার, এনি ক্রুয়েলিটি, এনি ইনহিউম্যানিক ডিসিশন, ট্রিটমেন্ট অর পানিশমেন্ট। তাহলে আমরা একদিকে যেমন দেশের আমাদের যে কনস্টিটিউশন, আমাদের যে ল, সেটিকে ভায়োলেট করেছি, এবং অন্যদিকে আমরা আন্তর্জাতিক যে ডিক্লারেশনে আমাদের দায়িত্ব ছিল আমাদের সিটিজেনদের প্রতি, সেটিও কিন্তু আমরা রক্ষা করতে পারিনি। এবং সেক্ষেত্রে যে বাহিনীটির বিরুদ্ধে সবসময় অভিযোগ ছিল সেটি হচ্ছে র্যাব। এটি একটি সৌজন্যতার অনন্য দৃষ্টান্ত এবং আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু যে লসটি হলো তার একটা তথ্য বোধহয় তুলে ধরা দরকার। এবং আয়নাঘর আমরা শুনেছি, কিন্তু তার যে লোমহর্ষক বর্ণনা, তার যে ভীতিকর পরিস্থিতি, তার যে পরিবেশে মানুষকে রাখা হয়েছিল, সেটা কিন্তু অনলি 5 আগস্টের পরে আমরা জানতে পেরেছি। দেখেন, বলা হচ্ছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে গুমের নিয়ে যে কমিশনটা হয়েছে, তারা বলছে যে প্রায় 2700, বা স্পেসিফিক সংখ্যাটা বলে 2696 বা 99 একটা সংখ্যা তারা বলেছে। এরপরে গুম বলা হচ্ছে প্রায় 700 বা 677টি যদি স্পেসিফিক বলি আমরা। কারাগারে মৃত্যু 1000-এর অধিক। আরও একটি ইন্টারেস্টিং জিনিস আমার মনে হয় যেখানে উল্লেখ করা দরকার, যে কারণে এই ক্ষমাটি আগে চাইলে হতো ভালো হতো, অনেক মানুষের জীবন রক্ষা করতো। এবং র্যাবের মতো একটি সংস্থা যেটি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য করা হয়েছিল, সেটি হয়তো বা তারও ভাবমূর্তি উজ্জ্বল হতো। কারণটা এটি বললাম, কারণ হচ্ছে যে আমরা বরাবরই শুনে এসেছি যে এই হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত তারা ক্রসফায়ার, মাদককে সামনে নিয়ে এসছে, কখনো জঙ্গিকে সামনে নিয়ে এসছে। কিন্তু একটি গুম কমিশনের যে প্রাথমিক যে রিপোর্টটি বা যে প্রেস কনফারেন্সটি ছিল, সেখানে তারা কিন্তু উল্লেখ করেছে যে ইলেকশনগুলোর সময়ে এই হত্যাকাণ্ডগুলো বেড়ে গিয়েছে, ইলেকশনগুলোর সময়ে কিন্তু গুম বেড়ে গিয়েছে। কারণ এটি অবশ্যই মূল যে ঘটনাটি ঘটলো, যে কারণে মানুষের তো আন্দোলন, যে নির্বাচনে ভোট দিতে না পারা বা নির্বাচন কেন্দ্রিক মানুষের যে অভিযোগ, সেটি আসলে র্যাব সেখানে একটি ভূমিকা রেখেছিল, যেটি একটি আইনশৃঙ্খলা বাহিনী না হয়ে একটি দস্যু বাহিনীতে পরিণত হয়েছিল। একটি তথ্য আপনাকে দেই, বলা হয় যে 2018 ইলেকশনের সময় শুধু ওই কমিশনের রিপোর্ট অনুযায়ী তারা বলছে যে প্রায় 500-র মতো হত্যাকাণ্ড হয়েছিল নির্বাচনের আগে। এটা কিন্তু আমার দেয়া কোনো তথ্য না, এটি তাদের তথ্য। আবার যখন আমরা দেখছি যে একই সময়ে আমরা র্যাবের বিরুদ্ধে অন্য অভিযোগও কিন্তু আছে, যে বুড়িগঙ্গায় লাশ আবিষ্কারের ঘটনা আমরা জানি একজন কমিশনার কেন্দ্রিক, আমরা ঘুষ নেওয়ার ঘটনা জানি, আমরা মানুষকে আটকে রেখে মানুষ টাকা নেওয়ার ঘটনা জানি, ছিনতাইয়ে র্যাব ইনভলভ ছিল। এবং তারপরে কিন্তু যেটা নিয়ে আমি বলতে চাচ্ছি, এটা কিন্তু আয়নাঘরটা একটা প্রসেসের সর্বশেষ অংশ ছিল, যেটি হলোকাস্টের মতো একটি ঘটনা, বা সাউথ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের একটি ঘটনা, বা গুতেমালার মতো একটি ঘটনা। সেই ঘটনাগুলো কিন্তু ফাইনাল শোটা ছিল এই আয়নাঘর। এবং আরেকটি তথ্য আপনাকে দেই, যে যতগুলো অভিযোগ উত্থাপিত হয়েছে তার কিন্তু র্যাব এককভাবেই 44% এখানে বলা হয়েছে। সো আজকে যে উনি ক্ষমা চাইলেন, এটি হয়তো বা পরিবর্তিত পরিস্থিতিতে একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করছে। কিন্তু যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা এইসব ঘটনার সঙ্গে জড়িত ছিল, সেটি রাজনৈতিক ইন্ধনে যারা ছিল, যারা এই বাহিনীর সদস্য ছিল, যারা বাহিনীতে ফেরত গেছে এবং পুলিশে যারা এখনো আছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় না আনতে হবে।